জাদুর সুইমিং পুল। জমিদার লালরাম অনেক ধনী লোক ছিল। তার দুই ছেলে ছিল, একজনের নাম জগন এবং অন্যজনের নাম ছিল মগন। জগন লালরামের বড় ছেলে ছিল এবং মগন ছোট। জগন বড় হওয়ার পরেও অনেক অকর্ম ছিল। সে তার বাবার সম্পদ নিয়ে অনেক অহংকার করত। সে তার বন্ধুদের কাছেও অনেক বড় বড় গল্প বলে বেড়াতো এবং তার জিনিস শো অফ করত। এই কারণে লালরাম অনেক চিন্তিত ছিল এবং তিনি জগনকে বোঝানোর চেষ্টা করত। শোনো বাবা, তুমি এই সম্পদের অহংকার করা বন্ধ করে দাও আর কোনো কাজকর্ম করা শুরু করো, নয়তো এই জমানোর টাকা দিয়ে আর কতদিন তুমি চলবে? আরে বাবা, তুমি আছোই তো উপার্জনের জন্য, এছাড়া তো মগন আছেই, তাহলে আমি কেন চিন্তা করব? আমাকে আমার জীবন উপভোগ করতে দাও। অন্যদিকে মগন অনেক সাধারণ জীবন যাপন করত। সে সব সময় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকত। তার সম্পদের কোনো লোভই ছিল না। একদিন লালরাম মগনকে বলে, বাবা, তুমি তোমার ভাইকে কেন বোঝাও না? ও তো সব সময় শুধু টাকা চাইতেই থাকে। কোনো ব্যাপার না বাবা, ভাইয়া চাইলে তাকে টাকা দিয়ে দাও। সময়ের সাথে লালরাম বৃদ্ধ হয়ে যায়, কিন্তু জগনের অভ্যাস একদম পরিবর্তন হয় না। সব কাজ মগনই করত। যখন তখন শুধু টাকা খরচ করতেই থাকতো। লালরাম তাদের দুজনকে বিয়ে করিয়ে দেয়, কিন্তু তার ভাগ্য এতই খারাপ যে জগনের স্ত্রীও তার মতো অহংকারী হয় এবং মগনের স্ত্রী বুদ্ধিমতী। একদিন অসুস্থতার কারণে রামলাল মারা যায়। তাদের উকিল ওসিয়ত নিয়ে তাদের কাছে আসে। জগন আর মগন, এটা মহাজন মহাশয়ের ইচ্ছে। তার ইচ্ছা অনুযায়ী তার সকল ব্যবসা আর সম্পদ জগনকে দেওয়া হলো। আর মগন, তোমাকে শহর থেকে বাইরে গ্রামের একটা পুরনো বাড়ি আর জমি দেয়া হলো। এটা শুনে সেখানে সবাই অনেক অবাক হয়ে যায়, কিন্তু জগন অনেক খুশি হয় এবং সে মগনকে বলে, আরে মগন, আমাকে আমার সব কিছু বুঝিয়ে দাও, আর তুমি এখন তোমার সব কিছু নিয়ে গ্রামের বাড়ি চলে যাও। এখন এসব কিছু আমার, আমি একাই সব সামলে নেব। হ্যাঁ অবশ্যই ভাইয়া, বাবার ইচ্ছা বলে কথা। মগন তার পরিবারের সাথে গ্রামের বাড়িতে চলে যায়। সেটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে একটা সুইমিং পুল ছিল। মগন তার পরিবারের সাথে মিলে পুরো বাড়ি পরিষ্কার করতে শুরু করে এবং সেই সুইমিং পুল পরিষ্কার করার পর যখন সেটায় পানি দেয়, তো সেটা দেখে তারা অবাক হয়ে যায়। সুইমিং পুলের এক পাশ দিয়ে টাকা বের হচ্ছিল। এটা দেখে মগন ও তার স্ত্রী অবাক হয়ে যায়। এই কেমন অলৌকিক কাহিনী! এটা তো আমিও বুঝতে পারছি না প্রিয়া, কিন্তু যেটাই হোক ভালোর জন্য হচ্ছে। দেখো কত টাকা বের হচ্ছে। হয়তো এটাই বাবার ইচ্ছে ছিল আর এটাই তার আশীর্বাদ। দেখতে দেখতেই পুরো সুইমিং পুলটা টাকা ও সোনা দিয়ে ভরে ওঠে এবং সব পানি শুকিয়ে যায়। মগন ও তার স্ত্রী সব টাকা উঠিয়ে বাড়ির ভেতর নিয়ে যায় এবং মগন সেই টাকা দিয়ে আবার ব্যবসা শুরু করে এবং সফল মানুষ হয়ে ওঠে এবং এই পুরনো শুকনো সুইমিং পুল তার জন্য এক জাদুর সুইমিং পুল হয়ে ওঠে। রাম করিমনগরে তার পরিবারের সাথে বাস করত। সে অনেক ভালো ফুচকা বানাতো। করিমনগরের বাজারে তার ফুচকার দোকান ছিল। তার কাজ অনেক ভালো চলছিল ও সবাই তার ফুচকার অনেক প্রশংসা করত। আরে ফুচকাওয়ালা ভাইয়া, কাল আমার বাড়িতে পার্টি আছে, 50 জনের ফুচকাও লাগবে। কাল অনেক ভালোভাবে বানাতে হবে কিন্তু। আপনি কোনো চিন্তা করবেন না বোন, আমি ঠিক এমনই ফুচকা বানিয়ে দেব। রাম তার পরিবারের সাথে সুখে বাস করছিল, কিন্তু হঠাৎ তাদের ভাগ্য পাল্টে যায় ও করোনা মহামারীর কারণে সব বাজার বন্ধ হয়ে যায়। রামের দোকানও বন্ধ হয়ে যায় এবং সে তার পরিবারের সাথে বাড়িতে বেকার বসে থাকে। এভাবে অনেক দিন যায় ও বাজার আবার চালু হয়। রামও আবার তার দোকান খুলে, কিন্তু এখন তার ফুচকা বিক্রি কমে যায়। তার দিনকাল অনেক কষ্টে যাচ্ছিল। লোকেরা ফুচকা খাওয়া বন্ধ করে দেয়। আরে কি ব্যাপার বোন, আপনি এখন ফুচকা খাচ্ছেন না যে? কি করব ভাই, ইচ্ছে তো অনেক করে, কিন্তু এই করোনার কারণে এই ফুচকা খাওয়া কষ্ট হয়ে যাচ্ছে।
লোকেরা পরিষ্কার থাকা ও রোগ থেকে বাঁচতে ফুচকা খাওয়া বন্ধ করে দেয়। রাম প্রতিদিন বিরক্ত হয়ে বাড়ি ফিরে আসতো। একদিন তার স্ত্রী বলে, কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন? কি আর বলবো কমলা, লোকজন তো ফুচকা খাওয়াই বন্ধ করে দিয়েছে। এখন বলো, আমি হাত ছাড়া আর কি দিয়ে ফুচকা বানাবো? রাম ও তার স্ত্রীর কথা তাদের ছেলে চিন্টু শুনে ফেলে। সে এক কলেজে পড়তো। সে তার বাবাকে বলে, বাবা, তুমি ভয় পেও না, আমি কলেজে অনেক ভালো মেশিন বানানো শিখেছি। দেখবে, আমি ফুচকা বানানোর জন্যও একটা মেশিন বানাবো, তখন আর কোনো সমস্যা হবে না। এবং চিন্টু ফুচকা বানানোর মেশিন বানানোর কাজ শুরু করে দেয়। এক রাতে যখন সে ঘুমাচ্ছিল, তখন এক দেবী তার স্বপ্নে আসে এবং দেবী চিন্টুকে ফুচকা বানানোর উপায় বলে দেয়। পরদিন থেকে চিন্টু মেশিন বানাতে শুরু করে এবং কিছুদিনেই ফুচকা বানানোর মেশিন বানিয়ে ফেলে। চিন্টু তার বাবাকে বলে, বাবা, এই নাও তোমার ফুচকা বানানোর মেশিন। এটাই তুমি হাত দেয়া ছাড়াই লোকদের ফুচকা খাওয়াতে পারবে, আর তোমার ফুচকাও বিক্রি হবে। তাই নাকি বাবা? এটাও কি সম্ভব? হ্যাঁ বাবা, তুমি নিজেই দেখে নাও। রাম ফুচকার মেশিন দেখে অবাক হয়ে যায় এবং পরদিন থেকেই সে মেশিন তার দোকানে নিয়ে যায়। আসুন আসুন, ফুচকা খান। হাতে স্পর্শ ছাড়াই স্যানিটাইজ করা মেশিন থেকে ফুচকা খান। সবাই তার ফুচকার মেশিন দেখে অনেক অবাক হয়ে যায় এবং আবার ফুচকা খাওয়া শুরু করে। আরে শিলা, তুমি কি জানো যে রাম ফুচকা বানানোর মেশিন এনেছে? সেটা হাত লাগানো ছাড়াই ফুচকা খাওয়া যায়। চলো চলো, তুমি তো অনেক ভালো খবর শোনালে, এসো যাই। এবং রামের দোকানে আবার লাইন লাগতে শুরু করে। এভাবেই দেবীর দেখানো রাস্তায় চিন্টুর চেষ্টার মাধ্যমে রামের দোকান আবার চালু হয় এবং আবার তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কাপড় বানানো ডাইনি। করিম অনেক ভালো মানুষ ছিল। সে চাঁদপুরে থাকতো এবং শহরে একটা কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করত। তার পরিবারে তার স্ত্রী বিমলা ও 2 সন্তান ছিল। তারা অনেক সুখে জীবনযাপন করছিল। আরে বিমলা, কোথায় তুমি? দেখো, আমি মিষ্টি নিয়ে এসেছি। তোমাকে অনেক খুশি খুশি মনে হচ্ছে, ব্যাপারটা কি? কি আর হবে বিমলা, আজ আমি বোনাস পেয়েছি। তাহলে এই কথা। আরে বাচ্চারা, এসো এসো, তোমার বাবা তোমাদের জন্য নতুন কাপড় আর মিষ্টি নিয়ে এসেছে। বাবা, আমাদের খেলনা আর মিষ্টি দাও না। আরে বাহ, আমার কাপড় কত সুন্দর, এই খেলনাও তো অনেক সুন্দর বাবা। কিন্তু কিছু শ্রমিকদের লোভের কারণে ফ্যাক্টরিতে হরতাল শুরু হয়। ফ্যাক্টরির মালিক সব শ্রমিকদের ফ্যাক্টরি থেকে বের করে দেয় এবং ফ্যাক্টরিও বন্ধ করে দেয়। করিমকেও চাকরি থেকে বের করে দেয়। সে অন্য কোনো চাকরিও পাচ্ছিল না। সংসারে অভাব অনটন শুরু হয়। এসব কারণে করিম আত্মহত্যার কথাও ভাবে এবং সে রাস্তার পাশে একটা পুরনো কাপড়ের ফ্যাক্টরিতে গিয়ে আত্মহত্যা করার কথা ভাবে। যখনই সে দড়ি তার গলায় লাগায়, তখনই সে একটা শব্দ শুনতে পায়। কে তুমি? তুমি মরার জন্য এই জায়গা পেলে? চলে যাও এখান থেকে। কে কে ওখানে? আমি এই জায়গার মালিক। এটা আমার পরিবারের ফ্যাক্টরি। হা 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 হা। আপনি আপনি সামনে কেন আসছেন না? তখনই এক ভয়ঙ্কর ডাইনি তার সামনে চলে আসে। তুমি কে আর এখানে কিভাবে আসলে? করিম ডাইনিকে তার সব কথা খুলে বলে। এসব শুনে ডাইনি বলে, আচ্ছা, তাহলে এই কথা। আমার পরিবারও ফ্যাক্টরির কারণে শেষ হয়ে গিয়েছিল। সেই বড় ফ্যাক্টরির কারণে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। কিন্তু আমি তোমাকে মরতে দিব না। তুমি আমার ফ্যাক্টরি চালাবে আর নিজের পরিবারের ভরণ পোষণ করবে। আমি রাতে কাপড় বানিয়ে দিব আর দিনে তুমি সেগুলো বিক্রি করবে, ঠিক আছে? আপনি কি বলছেন? এটাও কি সম্ভব? তখনই ডাইনি তার হাত ঘোরায় আর সেখানে বন্ধ পড়ে থাকা সব কাপড়ের মেশিন চালু হয়ে যায়।
করিম এটা দেখে অবাক হয়ে যায়। ডাইনি যেমনটা বলেছিল তেমনটাই করতে থাকে। ডাইনি সারা রাত কাপড় বানাতো এবং করিম সকালে কাপড় নিয়ে বাজারে বিক্রি করে দিত। ডাইনির বানানো কাপড় অনেক ভালো ছিল, তাই সেগুলো অনেক দামে বিক্রি হতে শুরু করে এবং করিমও উপার্জন করতে শুরু করে। তার পরিবারে আবার সুখ ফিরে আসে। একদিন করিমের স্ত্রী তাকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? ফ্যাক্টরি তো বন্ধ, তুমি এ কাপড় কোথায় পাচ্ছ? করিম তাকে সবকিছু খুলে বলে। কি বলছো তুমি? এক ডাইনি এ কাপড় বানায়? পরের দিন করিম বিমলাকে নিয়ে সেই ফ্যাক্টরিতে যায়। ভয় পেও না বিমলা, আমি তোমাকে বা তোমার পরিবারের কারো কোনো ক্ষতি করব না। শুধু ওয়াদা করো যে কখনো কাউকে বলবে না যে ফ্যাক্টরিতে কাপড় কে বানায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।